বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জটিল সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দুর্বল অর্থনীতি, বিক্ষুব্ধ রাজনীতি আর বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি। ওদিকে দেশের বাইরে ভূ রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্বে লড়ছে আমেরিকা, চীন আর ভারত। আর বাংলাদেশ তাদের খেলার মাঠ। শুধু কি তাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা। যখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তার 2 মাস আগেও তিনি দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তিনি নিজেই লিখেছেন, সবকিছু তার নিজের হাতে নেই। মাত্র 2 মাস আগেই যার নিজের ভাগ্য নিজের হাতে ছিল না, সেই তিনি 2 মাস পর একটি জাতির ভাগ্য পরিবর্তনের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। শুনিয়েছেন শান্তির অভয়বাণী, আই হ্যাভ এ প্ল্যান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। 2.5 মাসে কিছুটা পরিস্থিতির উন্নতি হলেও তা এখনও সন্তোষজনক না। বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে। তারেক রহমান দেশে ফেরেন 25 ডিসেম্বর 2025। দেশে ফেরার মাত্র 5 দিনের মধ্যে মৃত্যুবরণ করেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মায়ের মৃত্যুর শোক বুকে চাপা দিয়ে নেমে যান নির্বাচনী লড়াইয়ে। দেশে ফেরার 50 দিনের মাথায় নির্বাচন, সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 27 মে পূর্ণ হল তার সরকারের 100 দিন। 100 কার্য দিবসে এসে প্রশাসন থেকে সোশ্যাল মিডিয়া সবখানে একটাই আলোচনা, স্পিড বা গতি। ঢিলে ঢালা আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য, এসব যেন পৌরাণিক গল্প। তারেক রহমানের স্টাইল, কোনো কাজ ফেলে রাখার সময় নেই। যেন লন্ডনে ফেলে আসা 18 বছরের নির্বাসনের জীবনটাকে কাজের গতি দিয়ে কভার করতে চাইছেন। শুধু প্রধানমন্ত্রী পদটিকে নয়, নিজের জনপ্রিয়তাকেও তিনি দায়িত্ব হিসেবে নিয়েছেন। সচিবালয়ে সকাল 9টার মধ্যে প্রবেশ, সরকারি ছুটির দিনেও কার্যালয়ে কাজ, মন্ত্রী এমপি আমলাদের বিদেশ সফর কমানো থেকে শুরু করে নিজের গাড়ি বহর কমানো, তার প্রতিটি সিদ্ধান্ত নতুন প্রশাসনে নতুন সংস্কৃতি গড়ে তুলেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মতৎপরতা প্রশাসনের নতুন স্ট্যান্ডার্ড সেট করেছে। এই গতি বজায় রাখতে গিয়ে মন্ত্রী আমলাদের মানিয়ে নেওয়ার সংগ্রাম যেমন আছে, তেমনি রয়েছে বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক মন্দা আর দেশের ভেতরে দুর্নীতি মোকাবেলার টানাপোড়েন। প্রথম 100 দিনকে আসার শুরু বলে মনে হলেও চ্যালেঞ্জ যে অনেক আছে তা এখনই বোঝা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরুই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। সরকারের প্রথম কার্যদিবসে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে হেসে বলেন, চলেন যুদ্ধে যাই। যেন তিনি এক বাহুবলী সেনাপতি নেমেছেন যুদ্ধে দেশকে বাঁচাতে। প্রতিদিন গড়ে 12 থেকে 14 ঘন্টা কাজটাই তার যুদ্ধ। সরকারি ছুটির দিনেও অফিস করছেন তিনি। গত 2 এপ্রিল টানা প্রায় 16 ঘন্টা দাপ্তরিক কাজ করেছেন। সকাল 9টায় সচিবালয়ে কাজ শুরু, বিকেল 3:30টায় জাতীয় সংসদের অধিবেশনে যোগদান, রাত 8টা পর্যন্ত সংসদে সক্রিয় থাকার পর রাত 9:15টায় মন্ত্রিসভার বৈঠক, যার রাত 11টা 30 পর শেষ হয়। এরপরও তিনি নিজ দফতরে কাজ চালিয়ে যান। দেশে ফিরে আমি ঘোষণা দিয়েছিলাম, আই হ্যাভ এ প্ল্যান। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘোষণা মন্ত্রিসভার সবার কাছে স্পষ্ট। সরকারি কর্মকাণ্ডের গতি এতটাই দ্রুত যে প্রশাসনের একাংশ নিজেদের যুদ্ধাবস্থায় মনে করছেন। তারেক রহমান সরকারের লক্ষ্য 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা এবং 2030 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি 8% উন্নতি করা। ইতোমধ্যে 60টির বেশি মূল উদ্যোগের রূপরেখা চূড়ান্ত হয়েছে, যার মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচনে ফ্যামিলি কার্ড কর্মসূচি। পাইলট প্রকল্পে 37,567টি পরিবার মাসিক 2,500 করে টাকা পাচ্ছে। কৃষি খাতে 10 জেলার 22,000 কৃষককে ফার্মার্স কার্ড দেওয়া হয়েছে এবং প্রায় 12 লাখ প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির চাপ সত্ত্বেও জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং অপরিশোধিত তেল অনুসন্ধানে অফশোর মডেল পিএসসি 2026 অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম সংসদ অধিবেশনে অভূতপূর্ব 133টি অধ্যাদেশ নিষ্পত্তি করা হয়েছে। আরও 16টি অধ্যাদেশ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে মেগা প্রকল্পগুলো পর্যালোচনা করে পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেলে ব্যাপক দুর্নীতি ও অস্বাভাবিক ব্যয়ের কঠোর সমালোচনা করেছেন। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধেও সরকার অঙ্গীকারবদ্ধ। 2026 সালের এপ্রিলে শুরু হয়েছে জাতীয় হাম টিকাদান কর্মসূচি। ইউনিসেফের সঙ্গে
$8,36,00,000 চুক্তির আওতায় প্রায় 9.5 কোটি ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য খাতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের 80% নারী। রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে 35 মেগাওয়াট বিদ্যুৎ। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশ জুড়ে 54 জেলায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয়ে খনন শুরু হয়েছে। ধর্মীয় নেতাদের জন্য চালু করা হয়েছে বিশেষ মাসিক ভাতা, 4,908 টাকা করে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য এই মাসিক ভাতা চালু করা হয়েছে। হজ খরচ প্রতি টিকেটে 12,000 টাকা কমানো হয়েছে এবং নুসুক হজ কার্ড চালু করা হয়েছে। সরকারি চাকরিতে 4,68,220টি শূন্য পদ পূরণে 5 বছর ব্যাপী পরিকল্পনা গৃহীত হয়েছে। বন্ধ চিনিকল, তুলা ও পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রীদের জন্য প্রবেশ ফি উঠিয়ে দেওয়া হয়েছে এবং বৃত্তি দ্বিগুণ করা হয়েছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত গ্যারান্টি জামানতবিহীন ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। প্রশাসনের গতির সাথে এত দ্রুত গতিতে নিজেদের তাল মেলাতে গিয়ে মন্ত্রী, এমপি ও আমলারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ও কুইক রেসপন্স নীতিতে কাজ করছেন। কাউকেই তিনি ফাঁকি দিতে দিচ্ছেন না। সংসদ অধিবেশনেও তার গতির ছাপ রয়েছে। অধিবেশনে তিনি নিজেই এমপিদের প্রশ্নের উত্তর দিয়েছেন, নিজেই প্রথমে সংসদে উপস্থিত হয়েছেন, ফলে এমপিদের সময় মতো সংসদে হাজিরা দিতে বাধ্য হতে হয়েছে। দিনের পর দিন সকাল থেকে রাত পর্যন্ত সংসদ চালানোর কারণে অনেক এমপি নিজ এলাকার মানুষের জন্য সময় বের করতে হিমশিম খেয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি সচল হয়েছে। প্রতিবেশী ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি অব্যাহত রাখা হয়েছে। তিনি তার ব্যক্তি জীবনে মিতব্যয়িতার আদর্শ স্থাপন করেছেন। বিদেশ সফর কমানো থেকে শুরু করে নিজের গাড়ি বহর কমানো, প্রধানমন্ত্রীর সব উদ্যোগই প্রশাসনে সাশ্রয়ের সংস্কৃতি সৃষ্টি করছে। মন্ত্রীদের জন্য অপ্রয়োজনীয় বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে। সরকারের শুরুতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বদলির মতো উদ্যোগ প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত দিচ্ছে। তবে চ্যালেঞ্জও আছে। দেশের মধ্যে চ্যালেঞ্জ হলো, বিরোধী দল চায় বিএনপি ব্যর্থ হোক। জামায়াত এবং এনসিপি সহ তাদের 11 দলীয় জোট বিএনপির 5 বছরের ব্যর্থতাকে পুঁজি করে আগামী নির্বাচনে বিজয়ী হতে চায়। বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার অধীনে কোনো নির্বাচনে একই দল পর পর দুবার বিজয়ী হতে পারেনি। কাজেই ইতিহাস জামায়াত এনসিপির পক্ষে। এই ইতিহাস বদলে দেওয়াই তারেক রহমানের দায়িত্ব। এরই মধ্যে জামায়াত এনসিপি বিএনপিকে জুলাইয়ের বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করছে। জ্বালানি সংকট, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুর জন্যই সরকারকে দায়ী করছে তারা। তবে তারেক রহমানের সামনে আরো বড় চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জিওপলিটিক্স। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এখনো বিদেশ যাননি, যদিও ভারত, চীন সহ অনেক দেশই তাকে আমন্ত্রণ জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর করেন ভারতে। আবার 2001 সালে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর করেন চীনে। তারেক রহমান কোন দেশটি বেছে নেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। প্রশ্নটি অর্থনীতির সাথেও যুক্ত। বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাংলাদেশের পাশে চীনকে দরকার। বঙ্গোপসাগরে গ্যাস তোলার জন্য আমেরিকা অথবা চীনের বিকল্প নেই। দেশের ভেতরে অবকাঠামো গড়ে তোলার জন্য চীনের বিকল্প নেই। কিন্তু সমুদ্রে চীনকে জায়গা দিলে কিংবা দেশের ভেতরে চীনকে ইনফ্রাস্ট্রাকচার গড়ার দায়িত্ব দিলে খেপে যেতে পারে আমেরিকা এবং ভারত। অর্থাৎ দেশের ভেতরেই কর্মসংস্থান সৃষ্টি করতে হলে, অবকাঠামো নির্মাণ করতে হলে, অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কাউকে না কাউকে নাকশ করতেই হবে। এর পরিণতি কত জটিল হতে পারে বিএনপি তা জানে, কিন্তু এর মোকাবিলা কিভাবে করা হবে এটাই প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বয়স এখন 58, কিন্তু তার গতি দেখলে মনে হয় 28 বছরের তরুণ। জটিল সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারকে নিয়ে সিনেমা দেখছেন, বেইলি রোডে মঞ্চনাটক দেখছেন। নিজেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পুরো চেষ্টাই তার মধ্যে আছে। কিন্তু তার সাথে যারা আছেন তারা কি তার গতিটা ধরতে পারছেন? আগস্টে সরকারের 6 মাস পূর্ণ হবে, তখন মন্ত্রীদের কাজের মূল্যায়ন করা হবে। যোগ্যতা প্রমাণে ব্যর্থ ব্যক্তিদের সরিয়েও দেওয়া হতে পারে মন্ত্রিসভা থেকে। তারেক রহমানের কাজের যে নতুন স্টাইল, তাতে একসাথে কয়েকজন মন্ত্রী বাদ পড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তারেক রহমান ব্যক্তিগতভাবে সুদর্শন। কাজের স্টাইলের সাথে তার জামা, জুতো এবং লাইফস্টাইলও মানুষকে মুগ্ধ করেছে। সময়ের সাথে তিনি নিজেকে যেমন আপগ্রেডেড এবং স্টাইলিশ করে তুলেছেন, বাংলাদেশকেও একই রকম আপগ্রেডেড করবেন, এমনটাই প্রত্যাশা সবার।